এই দেখো বৃষ্টি হয়েই চলেছে, কত জল লেগে আছে আমাদের বিচন খেতে। বিচনগুলো যে কি হবে অবস্থা। কালকে তো এই সময় মানে কমে গিয়েছিল, তো আজকে কমছেই না, পড়েই যাচ্ছে সেই রাত 11টা-12টা থেকে পড়েই যাচ্ছে। আর কমবে যে সেটাও মনে হচ্ছে না, আকাশ তো একদম মেঘে। আর এই ক্ষেতটায় দেখো কত জল লেগে গেছে, জলগুলো বেরোতে পারে না, তো জমাট বেঁধে থাকে, অনেক জল হয়ে গেছে ক্ষেতের মধ্যে। শুভ সকাল বন্ধুরা, শিপ্রা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, যে এখন 8টা বেজে গেছে, তো এখনও রান্নাবান্না বসানো হয়নি। বৃষ্টি পড়েই যাচ্ছে, কয়টা দিন হয়ে গেল, আজকে 4-5 দিন থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো একদম ঘোর বর্ষা বলতে গেলে নেমেই গেছে। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কী করব বুঝতেই পারছি না। তো যে কোনো রকম করে জল টল ঘরে নিয়ে আসলাম। তারপরে দিকে যে রান্না করব, কি রান্না করব মাকে জিজ্ঞেস করে আসলাম। তো মা বলছিল ঘরে মিষ্টি কুমড়ো আছে, তো মিষ্টি কুমড়োগুলো নষ্ট হয়ে যাবে, তো একটা কেটে নেই। তো একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম, এটা কাটবো। আর গাছ থেকে পুঁই শাকের ডাঁটা নিয়ে আসলাম কয়েকটা। তো ভাবছি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি রান্না করব, কিন্তু কে খাবে কে না খাবে সেটাই তো হচ্ছে কথা। তো দাদারও নাকি ঠান্ডা লেগেছে, তো দাদার আবার ঠান্ডা লেগলে পুঁই শাক এগুলো কিছুই খায় না। তো জানি না কে খাবে না খাবে, তো কেটে তো নেই, আগে দেখা যাবে কে খায় না খায়। তো যে মিষ্টি কুমড়োটা কিন্তু বেশি বড় না, ছোটই মিষ্টি কুমড়োটা, কিন্তু ভিতরে কালারটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছিল, কিন্তু খেতে কিন্তু অতটা টেস্টি ছিল না, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম। আর এই মিষ্টি কুমড়োগুলো না একটু কাঁচা কাঁচা থাকলে পুঁই শাক দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। অনেক দিন হয় পেকে গেছে গাছে, আর ঘরেও রাখা ছিল, অনেক দিন হয়ে গেছে, ভিতরটা কীরকম যেন একটু জল জল হয়ে গিয়েছিল, সেটাই আমি কেটে দেখছিলাম। তো যে কিছুটা ভাবছি সেদ্ধ দিয়ে দেব, আর কিছুটা রান্না করব, পুঁই শাক দিয়ে রান্না করব। তো বাচ্চাগুলো তো এভাবে খাবেই না, তো যে সেদ্ধ দিলে শুকনো লঙ্কা ভেজে সেদ্ধ মাখলে সেটা দিয়ে হয়তো একটু খাবে। আর এদিকে কিন্তু আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি। তো ভাবছি আজকে ভাতটা না গ্যাসে রান্না করব, আর তরকারিটা উনানে রান্না করব। তো যে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে না, আর ভালো লাগছে না, আমার শরীরটাও না আজকে কীরকম যেন লাগছে, শরীরটা জ্বর মনে হচ্ছিল, ম্যাচম্যাচ করছিল, খুব খারাপ লাগছিল, শরীরটাও ভালো লাগছিল না। তো ভাতটা ভাবছি আজকে গ্যাসেই দিই। তারপরে এদিকে ভাতটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়ে উনানে তরকারিটা কিন্তু রান্না করেছিলাম। তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আজকে আর কিন্তু শেয়ার করব না, যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না আমার। আর এই যে মিষ্টি কুমড়োটা সেদ্ধ দেবো, এর জন্য এই যে সেদ্ধর জন্য একটু কেটে নিচ্ছি, ভাতে দেওয়ার জন্য গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আসবো। আর কি বলো তো বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, আমার সত্যি ভিডিও করার আগ্রহ না দিন দিন বেড়েই যাচ্ছে। আমার শরীর অসুস্থতা থাকলেও মানে একটা কাজ আমি যে কতক্ষণে সারবো সেরে আমি ভিডিওর কাজটা করব, কারণ একদিন আমি মিস করব না ভিডিও দিতে। কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার এত ভালো লাগে, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। সত্যি গো, তোমাদের ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না। তো কালকের আমার ভিডিওতে এক দাদা ভাই না অনেক দূর থেকে কমেন্ট করেছে, আর আমি ভাবতেও পারিনি যে আমার ভিডিওটা এত দূরেও পৌঁছে যাবে। তো দাদা ভাইটা হচ্ছে ব্রাজিল থেকে কমেন্ট করেছে। তো ওই দিকের ভাষা তো আমরা বুঝি না, আর ওইদিকে তো মানে উচ্চারণটাও ইংলিশে লিখেছে, বুঝতে মানে উচ্চারণটাও করতে পারছিলাম না, তো সেটাকে বাংলায় ট্রান্সলেট বেঙ্গলি করেছিলাম। তো মানে সেটা বাংলায় এসেছে। তো লিখেছিল কমেন্টের মধ্যে, শুভ সকাল বন্ধু, ভিডিওটির জন্য অভিনন্দন, আমি ব্রাজিল থেকে আপনার চ্যানেলে অনুসরণ করছি। তো যে তো তোমাদের কমেন্টটা আমি যে পড়ে শুনিয়ে দিলাম, আর তোমরা চাইলে আমার চ্যানেলে কালকের ভিডিওতে গিয়ে কমেন্টটা তোমরা দেখতেও পারো, কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে দাদা ভাইটা। তো হয়তো বাংলা বুঝে, বাংলা না বুঝলে কি তাহলে কেন আমার মানে ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছে। তো তোমাদের এত ভালোবাসা, এত মানে সে যে ওয়াইটিতে এসে পাবো আমি ভাবতেও পারিনি, জানো। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।
তারপরে যেদিকে দেখো আমি চালটা দিয়ে দিলাম হাঁড়িতে, আর একটু গরম জলও বসিয়েছিলাম, সেটাও খেলাম। আর আমি বললাম না, শরীরটা আমার আজকে প্রচণ্ডই খারাপ লাগছে, হয়তো ডাক্তারের কাছে যেতেও হবে আজকে। তো এদিকে যে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে তরকারিটা কেটে নিব। তো বেশি কিছু রান্না করব না আজকে। তো এই যে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, আর সিদ্ধ দিয়ে দিয়েছি পুঁইশাক বলছি কেন, সরি, মিষ্টি কুমড়ো। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, আর বাইরে কিন্তু ব্যাঙগুলো কিন্তু ডাকাডাকি করছে। তারপরে যে চলে আসলাম এদিকে যে ঘরটা মোছার জন্য। তো আজকে আমাদের বাড়িতে মানে বাড়ির লোকই আসবে, তো ওরা তো বাইরে থাকে না। তো যে আমার পাশের রুমটা দেখতে পাচ্ছ খুলে রেখেছি, ওটাও যে আমার হচ্ছে সেজ ভাসুরের ঘর। ওরা অরুণাচল থাকে, তো ওখান থেকে আসবে, দিদি আসবে আমার যা, আর আমার ভাস্তি হয়তো আসবে, ওদের কোনো একটা কাজ আছে। তো এর জন্য যে ঘরটা খুলে তো ওদের ঘরটাও মুছে নিলাম। আর আমি দেখোই আমি হাত দিয়েই সবসময় ঘর মুছি, তো এই লাঠি দিয়ে কিন্তু আমি ঘর মুছি না। তো আজকে ভাবলাম ওদের খাটের নিচটা যেহেতু হাত দিয়ে নাগাল পাওয়া যাচ্ছিল না, অনেকটাই মানে একদম নিচু, তো ভাবলাম এটা দিয়ে লাঠিটা দিয়ে মুছে নেই, তো আমার ঘরটাও এটা দিয়েই মুছে নিয়ে আসি। তো এদিকে যে ঘরটাও মুছে নিয়ে আসলাম, ঘর মুছে তারপরে স্নান ধান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নেব। আর শরীরটা কিন্তু এদিকে দিচ্ছেই না, তো শুয়ে একটুখানি সময় ছিলাম, সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে একটুখানি সময় শুয়েছিলাম। তো শুয়ে ভাবলাম না, শুয়ে থাকলে হবে না, উঠে কাজ ধরতে হবে। তো ওইদিকে আবার একটুখানি বৃষ্টিটা এখন একটু কমেছে, তো কমলে কি হবে, আবার কিন্তু রাত থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি পড়া। আর না, যে বর্ষার দিন একটুখানি না মুছলেও হয় না, কিরকম কয়েকদিন থেকে দেখো 6-7 দিন হয়ে গেল বৃষ্টি পড়ে চলছে এভাবে। খালি দুপুরের দিকে মানে ধরো 10টা থেকে একটু কমছে, 10টা থেকে একটু কমে সারাদিন একটু কমছে, আবার সেই রাত্রি ধরো 7টা-8টার থেকে আবার পড়েই যাচ্ছে। তো যে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, একদিকে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, আর আমাকে দিদি ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, বলছে আমাদের এদিকে বৃষ্টি নাই, কলকাতার এদিকে দিদি ভাইরা বলছে যে বৃষ্টি পাঠিয়ে দাও, তোমাদের এদিকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আচ্ছা দিদি, তোমাদের এদিকে পাঠিয়ে দিলাম বৃষ্টি, বললাম যা এবার আমাদের এখান থেকে যা, আমার দিদি ভাইদের একটু গিয়ে ঠান্ডা দে। তো যে বৃষ্টি কি আর আমার কথা শুনবে বলো? তোমরা তো এত সুন্দর সুন্দর কমেন্ট করে বলো যে আমাদের এদিকে বৃষ্টি নেই, তোমার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পাঠিয়ে দাও। তো যখন তোমাদের এদিকে হবে, আমাদের এদিকে কিন্তু আবার তখন প্রচন্ড গরম দিবে। তো এরকমটাই হয়, যখন আমাদের এদিকে বৃষ্টি হয় তোমাদের এখানটায় হয় না, আর যখন তোমাদের এখানটায় হয় আমাদের এখানটায় কিন্তু হয় না। তো এদিকে স্নান টান সেরে কিন্তু আমি তারপরে এই যে তুলসী তলায় জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে ঘরের পুজোটাও কিন্তু সেরে নেব। তো এই যে এদিকে বাবার এখানটায় চলে এসেছি, শ্বশুর মশার এখানে যে জল দেব, তুলসী তলায় জল দেব, সূর্যদেবকে জল দেব এখান থেকে। তারপরে নতুন বাড়িতেও কিন্তু তুলসী গাছ আছে, তো ওখানটায় গিয়ে জল দিতে হবে। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, রৌদ্র তো একদমই দেখা নেই, জামা কাপড় কয়েকদিন থেকে শুকাচ্ছেই না, ফ্যানে দিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকানো হচ্ছে কিন্তু। তারপর আমি এই যে ঘরে চলে আসলাম, এদিকে ঘরের পুজোটা মানে সেরে নেই। তো এদিকে দুপুরে তো আমার যা রান্না করছে, আমি যেহেতু সকালে রান্না করেছিলাম, তো এদিকে আমি এই যে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর এই যে বাড়ির বউদের যতই শরীর খারাপ থাক, আর এদিকে যতই ঝড় বৃষ্টি বাদল বৃষ্টি হোক না কেন, সংসারের কাছ থেকে কিন্তু ছুটি নেই কিন্তু। তো এই যে শরীরটা কিন্তু দিচ্ছিলই না, আমার খুবই খারাপ লাগছিল, তবুও শুয়ে থাকতে পারছিলাম না। ভাবলাম যে শুয়ে থাকি যদি, তাহলে এই কাজগুলো কিন্তু পড়ে থাকবে, তো এগুলো কিন্তু করতে হবে। এর জন্য আর শুয়ে না থেকে তো উঠলাম, উঠে তো দেখতেই পেলে ঘরটর মুছে, তোমাদের বললামই ঘরটর মুছে তারপরে স্নান টান সেরে যে পুজোটা দিতে চলে আসলাম। স্নানের পরে শরীরটা একটু মানে ভালো লাগছিল, কিন্তু জানি না হঠাৎ করে শরীরটা এরকম হয়েছে কেন। আমার মনে হয় যে কিছুদিন আগে একটু আমার খাটনিটা একটু বেশি গিয়েছিল না, ভুট্টার কাজ টাজ করেছিলাম, তো এর জন্যই হয়তো শরীরটা মানে তখন গরমটাও প্রচণ্ড দিয়েছিল, এর জন্যই শরীরটা মানে একটু দুর্বল হয়ে গেছে। এখন এমনিতে আমার অপারেশন করা দুবার অপারেশন হয়েছি, তার মধ্যে আবার আমার মেয়ে সিজারে, তো শরীরটা এমনিতেই আমার কমজোরি আছে, দেখতেই পারো। আর আমাকে তো দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করে বলো যে তুমি তোমার শরীরের যত্ন নাও, তোমার শরীর মানে অনেক দুর্বল।
আর সারাদিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আমি বিকেলবেলায় গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো বললাম না শরীরটা আমার প্রচণ্ড খারাপ লাগছিল, তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করা হলো না। তো ওখান থেকে যে ওষুধপত্র নিয়ে এসেছি, যা যা ওষুধ দেওয়ার দিয়েছে, তো প্রেশারটা নাকি একদমই লো আছে, সেটাও আর গ্যাসের প্রবলেমটাও আর কি প্রচণ্ড হচ্ছে, গ্যাসটা মানে অতিরিক্ত, এর জন্য আর নাকি শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে। তো এদিকে যে ওষুধপত্র যা যা দিয়েছে, আরও কিছু ওষুধ বাকি আছে। তো একটা ওষুধ অনেক দিন খেতে বলেছে, 1 মাস খেতে বলেছে একটা ওষুধ, আর এই যে গ্যাসের জন্য একটা দেখো ফাইলও কিন্তু দিয়ে দিয়েছে। তো এদিকে আমি রাত্রেবেলায় যে ওষুধ খাচ্ছি, মানে খাওয়ার আগের যে ওষুধগুলো সেগুলো মানে খেয়েছি, খেয়ে এখন এই যে খাওয়ার পরের যে কিছুটা ওষুধ সেটাই যে খাচ্ছি। আর ওষুধগুলো খেতে আমার এত কষ্ট হচ্ছিল, এত খারাপ লাগছিল, দেখে হয়তো বলতে পারো যে নাগামি করছে না গো, মানে আমি ওষুধটা মুখে দিয়েছিলাম না, গলার মধ্যে লেগেছিল, মুখে কোনো যদি ট্যাবলেট মুখে দেওয়া যায়, মুখের মধ্যে লেগে থাকলে কিন্তু দেখো তিতো লাগে কিন্তু অনেকটা, তো ওই যে সেরকমটাই হয়েছিল, মানে এতটা খারাপ লাগছিল, একদম বমি বমি পাচ্ছিল কিন্তু ওষুধটা মুখে দিয়ে। তার মধ্যে এদিকে আবার তোমাদের দাদা ভাইও কিন্তু বাড়িতে নেই। আর যখন শরীর খারাপ থাকে তখন যদি কোনো কাছের কেউ যদি না থাকে না, দেখো অনেক কিন্তু কষ্ট হয়, সে মাই বলো আর বরই বলো। বিয়ের পরে তো মা ছাড়া, বিয়ের আগে মা আর হচ্ছে বিয়ের পরে হচ্ছে বর, এই দুটা মানুষ কিন্তু মেয়েদের জীবনের হচ্ছে আপনজন, তাছাড়া কিন্তু মেয়েদের জীবনে কেউ কিন্তু আপন বলতে কেউ হয় না কিন্তু। তো যে কাছে আমার আপনজন বলতে কেউ নেই আমার, এই মানে এত খারাপ সময়, এত খারাপ লাগছে আমার। তো এদিকে মেয়ে বলছিল মা তোমার কেমন লাগছে, মেয়ে বারবার বলছিল কেমন লাগছে, তো মানে খুবই খারাপ লাগছিল আমার। ওখান থেকে এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, তো সেরকম ভিডিও তোমাদের সাথে আজকে আর কোনো অতটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো এই যে রাতে ওষুধ টষুধ খেয়ে এখন আবার শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আজকের জন্য এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।